স্বাগতম বেলতলির অন্ধকারে। আজ আমরা যাচ্ছি এমন এক জায়গায় যেখানে রাত মানেই ভয়ের গন্ধ, আর কুয়াশার আড়ালে লুকিয়ে আছে এক শতবর্ষী রহস্য। কৃষ্ণবাড়ি গ্রামের মানুষ যার নাম উচ্চারণ করতেও ভয় পায়। বিশ্বাস করা হয় সেখানে এক জমিদারের অস্থির আত্মা এখনো ঘুরে বেড়ায়, অপেক্ষা করেন নতুন শিকারদের জন্য। যদি তোমাদের সাহস থাকে এই ভিডিও শেষ পর্যন্ত দেখো, কারণ আজ আমি খুলে দেব অন্ধকারের সেই দরজা যেখানে এক পা রাখলেই বাস্তব আর দুঃস্বপ্নের সীমা মুছে যায়। স্বাগতম আমার ভৌতিক যাত্রায়। চোখ পিটপিট না করে শুরু করো। অন্ধকারের ভিতরে শীতের শেষ রাত, নদীর ধারে কুয়াশা এমনভাবে ছড়িয়ে আছে যেন অদৃশ্য পর্দা টেনে দেওয়া হয়েছে। চাঁদের আলো আজ যেন কেমন ফিকে, আড়াল হয়ে আছে মেঘের। গ্রামটার নাম বেলতলি। জনবসতি কম, অথচ কাহিনী প্রচুর। বেলতলির দক্ষিণ প্রান্তে একটা পরিত্যক্ত জমিদার বাড়ি, যেটাকে সবাই বলে কৃষ্ণবাড়ি। সেখানে রাতে কেউ যায় না। গ্রামের বৃদ্ধেরা ফিসফিস করে বলে ভেতরে নাকি একটা পুরনো দুঃস্বপ্ন ঘুমিয়ে আছে, যে জেগে উঠলে আশেপাশের প্রাণীরা পর্যন্ত নিখোঁজ হয়। এই ভয়ঙ্কর গুজবের মাঝেই কলেজ পড়ুয়া অনির্বাণ, তার বন্ধু সৌনক আর রূপা ঠিক করলো তারা এই বাড়িতে এক রাত কাটিয়ে আসবে, কারণ বেলতলির অদ্ভুত ঘটনাগুলো নিয়ে একটি তথ্যচিত্র বানানোর ইচ্ছা তাদের। সবাই বলল পাগল হয়েও না, কিন্তু তিনজনের সাহস তখন ভয়কে ছাড়িয়ে গেছে। রাত 9টা বাজতেই তারা টর্চ, ক্যামেরা, পাওয়ার ব্যাংক নিয়ে পা রাখলো কৃষ্ণবাড়ির পথে। কুয়াশার ভেতর দিয়ে এগোতে এগোতে অনির্বাণ অনুভব করলো বাতাসের তাপমাত্রা যেন হঠাৎ কমে যাচ্ছে। বাড়ির ফটকে পৌঁছাতেই সৌনক হালকা কেঁপে উঠল। বিশাল লোহার গেটে মরচে ধরা। গেট ঠেলে ভেতরে ঢুকতেই শব্দ হলো যেন বহুদিনের ঘুম ভাঙলো। বাড়িটার ভেতরে অদ্ভুত গন্ধ, পুরনো কাঠ, ছত্রাক আর কিছু অচেনা ধাতব গন্ধের মিশ্রণ। রূপা ফিসফিস করে বলল কেমন জানি গন্ধ এটা। অনির্বাণ হাসলো, কিন্তু হাসিটা মেকি শোনালো। পুরনো বাড়ির গন্ধ, ক্যামেরা অন করো। তারা প্রধান হলঘরে ঢুকে গেল। চারদিকে ফ্রেমে বাঁধানো জমিদারের প্রতিকৃতি, চোখ দুটো যেন আধারের মধ্যে চকচক করছে। দেওয়ালের কোণে ছেঁড়া পর্দা হালকা দুলছে, অথচ বাতাস নেই। হঠাৎ মেঝের তক্তার ফাঁক থেকে এক ঝাপটা ঠান্ডা বাতাস উঠে এলো। সৌনক ক্যামেরা নামিয়ে বলল বন্ধুরা, মনে হচ্ছে কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। অনির্বাণ তাড়াতাড়ি বলল এটাই তো প্রমাণ হবে ফুটেজের জন্য, এখন ভয় পেলে চলবে না। তারা সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। করিডোরটা লম্বা, দুপাশে বন্ধ দরজা। রূপা একটা দরজার হ্যান্ডেল ঘোরাতে গিয়ে দেখলো সেটা ঠান্ডা বরফের মতো। দরজা খুলতে দেখা গেল এক ঘর ভরা পুরনো আসবাবপত্র। জানালার পাশে একটা আয়না, কালো হয়ে গেছে, কিন্তু তার ভেতরে ছায়া নড়ে উঠল। রূপা চমকে সরে এলো। সে বলল তোমরা কি দেখলে? অনির্বাণ বলল কিছু না, তোমার ভুল লাগছে। কিন্তু সৌনকের মুখ ফ্যাকাশে। সে বলল না, আমি দেখেছি, আয়নায় কেউ দাঁড়িয়েছিল। তারা আর ঘরে থাকলো না, করিডোর ধরে এগোতে লাগলো। করিডোরের শেষ একটা দরজা খোলা, ভেতরে পুরনো পিয়ানো, ধুলোয় ঢাকা। তারা ঢুকতেই পিয়ানো থেকে হঠাৎ একটানা 3টা সুর বেরিয়ে এলো, টিং টিং টিং। কেউ নেই, তবু বাজলো। হঠাৎ করেই বাতাস ভারী হয়ে গেল। দরজাটা নিজে নিজেই বন্ধ হয়ে গেল ধাক্কা মেরে। আলো নিভে গিয়ে ঘর ডুবে গেল অন্ধকারে। রূপা চিৎকার করলো অনির্বাণ, টর্চ জ্বালাও। টর্চ জ্বলে উঠল, কিন্তু আলো পড়ল পিয়ানোর উপরে দাঁড়ানো এক ছায়ার উপর। মানুষের মতো গড়ন, কিন্তু মুখটা ফাঁকা, শুধু গভীর কালো গর্ত। ছায়াটা ধীরে ধীরে এগোতে শুরু করলো। তিনজনের বুকের ভেতর কাঁপুনি। সৌনক দরজার দিকে দৌড়ালো, কিন্তু দরজা খুলল না। ছায়াটা পিয়ানোর ওপর থেকে গড়িয়ে মাটিতে নামলো, তারপর কুয়াশার মতো ছড়িয়ে ঘিরে ফেললো তাদের। অনির্বাণ তাড়াতাড়ি বলল মন্ত্র পড়তে হবে। কোন মন্ত্র? রূপা ভয়ে কাঁপছিল। অনির্বাণ মনে পড়ল গ্রামে বৃদ্ধ রঘুনাথ কাকু বলেছিল বাড়িতে ঢোকার আগে দেবীর নাম জপ করতে। সে উচ্চস্বরে বলল জয় মা দুর্গা, জয় মা দুর্গা। সৌনক বলল। রূপা কাঁপতে কাঁপতে সঙ্গ দিল। ছায়াটা যেন কেঁপে উঠল, কিন্তু মিলালো না। বরং আয়নার ভেতর থেকে আরেকটা মুখ বেরিয়ে এলো, বৃদ্ধ, ফাঁকা চোখ, ঠোঁটের কোণে রক্তের রেখা। বৃদ্ধ কণ্ঠে বলল কেন আমার নিদ্রা ভাঙলে? অনির্বাণ সাহস সঞ্চয় করে বলল আমরা জানতে চেয়েছিলাম তোমার গল্পটা। গল্প? ছায়াটা ফিসফিস করলো আমার গল্পে রক্তে লেখা। আমাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল এই বাড়ির মেঝের নিচে। আমার আত্মা শান্তি পায়নি। এখন যারা আসে তারা আমার যন্ত্রণার সাক্ষী হয়। তারপর মেঝের ফাঁক থেকে গলগলিয়ে কালো তরল বেরোতে লাগলো। সেই তরল ছড়িয়ে পড়ে তাদের পা ঘিরে ফেললো। রূপা কেঁদে উঠল। অনির্বাণ চিৎকার করলো আমরা দুঃখিত,
আমরা চলে যাচ্ছি। হঠাৎ পিয়ানোর উপরে রাখা একটা পুরনো প্রদীপ জ্বলে উঠল। আগুনের আলোয় দেখা গেল ছায়ার মুখের যন্ত্রণার রেখা, কিন্তু ধীরে ধীরে সে মিলিয়ে যেতে লাগলো। দরজাটা খচখচ শব্দে খুলে গেল। তিনজন প্রাণপণে দৌড়ে বেরিয়ে এলো বাড়ি থেকে। বাইরে এসে দেখলো কুয়াশা পাতলা হয়ে গেছে, আকাশের চাঁদের আলো স্বচ্ছ। পরদিন ভোরে তারা গ্রামে ফিরে এলো। ফুটেজের বেশিরভাগ অংশ ঝাপসা, কিন্তু পিয়ানোর শব্দ আর দরজার ধাক্কার আওয়াজ স্পষ্ট ধরা আছে। রূপা বলল, আমরা আর কখনো ওই বাড়ির কাছে যাব না। সৌনক মাথা নাড়ল। অনির্বাণ নীরব রইল। সে জানতো কৃষ্ণবাড়ির রহস্যে কেবল শুরুটুকুই তারা দেখেছে, বাকি অংশ বাড়িটা এখনো আঁকড়ে ধরে আছে নতুন শিকারের অপেক্ষায়। আর বেলতলির কুয়াশা আজও প্রতি শীতে বাড়ির চারপাশে জমে ওঠে, যেন অন্ধকারের ভেতরে সেই দুঃস্বপ্ন এখনো হাঁটছে।